আজকে আমরা টিকে থাকা অভিযোজন আর কিছু অপ্রত্যাশিত পরিণতির এক অসাধারণ গল্প শুনব। গল্পের শুরুটা হয়েছিল এক দূরবর্তী আগ্নেয় দ্বীপে, আর সেটাও মাত্র কয়েকটি গরুকে দিয়ে। শুরুটা হয়েছিল মাত্র এই ৫টা গরু দিয়ে। সালটা ছিল ১৮৭১। একটা বসতি গড়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এদেরকে ওখানেই ফেলে রেখে চলে যাওয়া হয়। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হল, কয়েক দশকের মধ্যেই এই ছোট্ট দলটা এক বিশাল পালে পরিণত হয়। সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় জানেন? প্রায় ২,০০০-এ। ব্যাপারটা কিন্তু জীববিজ্ঞানের দিক থেকে একটা বড় রহস্য। এত ছোট একটা দলের তো আসলে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা। তাহলে ওরা এটা কিভাবে করল? চলুন এই রহস্যটাই আজ আমরা ভেদ করার চেষ্টা করি। জেনেটিক কোডের রহস্যভেদ, মানে তাদের ডিএনএতে থাকা গোপন রহস্য উন্মোচন। বিজ্ঞানীরা সম্প্রতি এই ধাঁধার উত্তর খুঁজতে জেনেটিক্সের সাহায্য নিয়েছেন। তারা ওই পালের দেহাবশেষ বিশ্লেষণ করে কিছু দারুণ জিনিস খুঁজে বের করেছেন। তো ওদের ডিএনএ ঘেটে প্রথম যে জিনিসটা নিশ্চিত হওয়া গেল সেটা হলো দ্বীপের ওই পুরনো গল্পটা একদম সত্যি। মানে পুরো পালটা একটা মারাত্মক জেনেটিক বটলনেকের মধ্যে দিয়ে গিয়েছিল। এর মানে হলো ওদের বংশ শুরু হয়েছিল ওই হাতে গোনা কয়েকটা গরু থেকেই, যা জেনেটিক বৈচিত্র্য একদম কমিয়ে দিয়েছিল। এখানেই কিন্তু আসল মজাটা। দেখা গেল ওদের পূর্বপুরুষ ছিল দুই ভিন্ন জাতের। একদিকে ইউরোপীয় টরিন, অন্যদিকে ভারত মহাসাগরীয় জেবু। এই দুটো জাতের শক্তিশালী জেনেটিক মিশ্রণই ছিল ওদের টিকে থাকার প্রথম এবং প্রধান কারণ। গবেষকরাও ঠিক এটাই বলছেন। সোজা কথায়, ওরা দ্বীপে আসার সময় ভাগ্যক্রমে দারুণ এক জেনেটিক প্যাকেজ নিয়ে এসেছিল। এই প্রি অ্যাডাপ্টেশন বা আগে থেকেই থাকা অভিযোজনের ক্ষমতা ওদেরকে ওই স্যাঁতসেঁতে আর কম রিসোর্সের পরিবেশে টিকে থাকতে বিশাল সাহায্য করেছিল। এবার দেখি গরুগুলো কিভাবে বন্য হয়ে উঠল। শুধু ভালো জিন থাকলেই তো হবে না, তাই না? দ্বীপে আসার পর গরুগুলো কিন্তু অদ্ভুতভাবে বদলাতে শুরু করে, আর এই পরিবর্তনটা ওদের আচরণে একদম স্পষ্ট হয়ে ফুটে ওঠে। যেমন ধরুন, স্থি গরু আর কম বয়সী ষাঁড়গুলো মিলে একটা স্থায়ী দল তৈরি করে থাকত। আবার প্রাপ্তবয়স্ক ষাঁড়গুলো থাকত একদম আলাদা। সময়ের সাথে সাথে পুরো পালটা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। এমনকি ওদের গায়ের রঙেও অনেক বৈচিত্র্য দেখা যায়। যারা ওদের পর্যবেক্ষণ করেছেন তারা বলেছেন যে ওদের আচরণ গৃহপালিত পশুর চেয়ে বন্য গরুর মতোই বেশি ছিল। আর ওদের ডিএনএও কিন্তু একই কথা বলছে। প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন এমন জিনগুলোকেই বেছে নিচ্ছিল যেগুলো ওদের স্নায়ুতন্ত্র, মেজাজ আর মানসিক চাপ সামলানোর ক্ষমতার সাথে যুক্ত। মানে গরুগুলো মানুষ ছাড়াই টিকে থাকার জন্য নিজেদেরকে সক্রিয়ভাবে মানিয়ে নিচ্ছিল। কিন্তু এই সাফল্যের একটা অন্ধকার দিকও ছিল। গরুগুলোর এই টিকে থাকার অবিশ্বাস্য গল্পটা দ্বীপটার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। এই যে বিশাল গরুর পাল, ওরা হয়ে উঠল এক পরিবেশগত ধ্বংসকারী। ওদের অবিরাম ঘাস খাওয়া আর অবাধ চলাফেরা দ্বীপের যে একটা নিজস্ব ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ছিল সেটাকে নষ্ট করতে শুরু করে। দেখুন পরিস্থিতিটা কেমন দাঁড়িয়েছিল। একদিকে গরুগুলো কঠোর পরিবেশে দারুণভাবে টিকেছিল, কিন্তু অন্যদিকে ওরা দ্বীপের স্থানীয় গাছপালা সব শেষ করে দিচ্ছিল। ওরা বন্যজীবনে অভ্যস্ত হচ্ছিল, আর তার ফল হিসেবে বিপন্ন প্রজাতির পাখি যেমন আমস্টারডাম অ্যালবাট্রস তাদের বাসস্থান হারাচ্ছিল। এটা পরিবেশবাদীদের জন্য এক অসম্ভব উভয় সংকট তৈরি করে। যে গুণগুলো গরুগুলোকে প্রকৃতির এক বিস্ময় বানিয়েছিল, সেই গুণগুলোই দ্বীপের পরিবেশকে ধ্বংস করছিল। তো এই পরীক্ষার শেষটা কিভাবে হলো? এমন একটা মারাত্মক পরিবেশগত সংকটের মুখে কর্তৃপক্ষ একটা কঠিন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। একবার টাইমলাইনটা দেখি। ১৮৭১-এ মাত্র ৫-৬টা গরু দিয়ে শুরু। ১৯৮০ দশকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় প্রায় ২০০০-এ, আর সবশেষে ২০১০ সালে পরিবেশ বাঁচানোর জন্য পুরো পালটাকেই নির্মূল করে দেওয়া হয়। ১ শতাব্দীরও বেশি সময় ধরে চলা আমস্টারডাম দ্বীপের গরুর এই গল্পের এভাবেই হঠাৎ করে ইতি টানা হয়। এই নির্মূলের ফলে একটা বড় বৈজ্ঞানিক ক্ষতিও কিন্তু হয়ে গেল। স্তন্যপায়ী প্রাণীরা কিভাবে আবার বন্যজীবনে ফিরে যায় তার একটা বিরল বাস্তব উদাহরণ আমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেল। হ্যাঁ, দ্বীপের পাখিদের বাঁচানোর জন্য হয়তো এটা জরুরি ছিল, কিন্তু এর সাথে সাথে বিবর্তনের এক অসাধারণ অধ্যায়ও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত এই ৫টি গুরুর গল্প আমাদের সামনে একটা কঠিন প্রশ্ন রেখে যায়। যখন প্রকৃতির এক অসাধারণ পরীক্ষা একটা গোটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রকে ধ্বংসের মুখে ফেলে দেয়, তখন কোনটা সঠিক সিদ্ধান্ত? প্রাকৃতিক অভিযোজনকে চলতে দেওয়া, নাকি মানুষের দায়িত্ব নিয়ে সেটাকে থামিয়ে দেওয়া?